চিত্রা তুতলিয়ে বলে, আমি কি জানি, এটা তো লিরিক্স। ভালো কিছু গাইতে পারিস না? সব কিছুই তো শিখেছি, হঠাৎ এই গান গাওয়ার ইচ্ছে জাগলো তাই গাইলাম। কেন, ভালো হয়নি? ভাষাগুলো কেমন বিকৃতির লাগলো। না মা, লিরিক্স অনেক সুন্দর। আমি তো নতুন, যখন বের হয় তখন খুব শুনেছি। তোর কাজই তো এই, নতুন নতুন গান বের হবে, সারাদিন গান শুনে শুনে গানের 12টা বাজাবি, এরপর মাস যেতে না যেতে বলবি আর ভালো লাগে না এই গান। জাহানারা শুরু করে দেয় তামান্নার গুণগান। আমার তামান্না আবার একটু আলাদা, মোবাইলের প্রতিও তো নেশা নেই, নতুন গান শোনে না, নজরুল সঙ্গীত আর রবীন্দ্রসঙ্গীত নিয়েই ওর দিন পার হয়ে যায়। গোপনে একটু নৃত্য করতে দিয়েছি, কি করব বলো, মেয়েটার স্বপ্ন তো একটাই। রুবাইদা কিছু বলে না, সেও জানে তামান্না মেয়েটা ভালো। এই নৃত্য সে বাজে দিকে নেয় না এবং নিজের মতো গোপনে রাখে, তাই তেমন কিছুই বলে না তামান্নাকে। ফজরের আজান কানে আসতেই ঘুম ভেঙে যায় ফালাকের। প্রতিদিনের অভ্যাস এটা। সারা রাত ঘুমিয়ে কাটালো, যদিও আড়ালে বাইরে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ। বাড়িতে করা পাহারা দেয়া, বুদ্ধি কাজে লাগাতে হবে তার। হুট করে সিদ্ধান্ত নিলে জোহরার মতো ভুগতে হবে। অজু করে নামাজ ঘরে এসে নামাজে মনোযোগী হয়। নামাজ শেষ করে ওড়না ঠিক করে উঠে দাঁড়ালো। মুখে তৃপ্তি কিন্তু চোখে একটা আগুন ভাব। ক্ষুধা লেগেছে খুব। গর্ভবতী হওয়ার পর থেকে ক্ষুধাটা তার বেড়েছে। লোকমুখে শুনেছে গর্ভবতীরা কিছুই খেতে পারে না, কিন্তু ফালাক পারে। ক্ষুধার কারণে সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে হেঁটে যায় রান্নাঘরের দিকে। হঠাৎ পেছন থেকে কর্কশ কণ্ঠ ভেসে আসে জুলফিকারের। এই ভোরে বাইরে কেন? পালাতে চাস আবার? ফালাকের আচমকা বুক কেঁপে ওঠে হঠাৎ কর্কশ কণ্ঠ শুনতে পেয়ে, কিন্তু পা থামে না। ঠান্ডা গলায় পিছু না ফিরেই বলে, পালাতে চাই না। আপনি যেমন নিজের মুখোশ ধরে রেখেছেন, আমিও এই নাটক চালিয়ে যাব এই বাড়িতেই। নাটক? তুই এখনো ভাবিস আমি নাটক করছি? মায়ের খুনিকে এতটা সাহসিকতার সাথে দেখে এছাড়া কিছুই বলতে পারছি না। তোর মাকে খুন করেছি বলে মনে হয় তোর? ফালাক ঘুরে তাকায়। জুলফিকারের কথার মধ্যে আত্মবিশ্বাস ছিল, যেটা বুঝতে পেরে পেছনে ঘুরলেও কেন জানি সহ্য হচ্ছে না লোকটাকে। কি করে বিশ্বাস করবে এই শান্ত কণ্ঠে বলা কথাটা? হতে পারে এটাও এক ছলনা। চোখে চোখ রেখে ফালাক বলে, মনে হয় না, আমি জানি খুব ভালো করেই আপনি এগুলো করেছেন নিঃস্বার্থে। জুলফিকার এগিয়ে আসে, মুখটা সোজা ফালাকের মুখের অতি নিকটে এনে ফিসফিসিয়ে বলে, তুই প্রমাণ দিতে পারবি না, আর এইভাবে কথা বললে বাচ্চাটাকে। থেমে যায় জুলফিকার। ফালাক কাঁদে না, বরং চোয়াল শক্ত করে জুলফিকারের থেকেও দ্বিগুণ রেগে আছে। এই লোকটা কিভাবে নিজেকে স্বামী বলেই 7 খুন মাফ করবে না ফালাক মাফ। তার ছেলের হাসি হেসে বলে, আমার ভয়টাই আপনার শক্তি। আপনি জানেন আমার দুর্বলতা এটা, তাই একেই ব্যবহার করছেন। কিন্তু আমি অসহায় হলেও অপরাধীর সঙ্গী নই। সুযোগ বুঝে আপনার ধ্বংস করবই। ব্যর্থ চেষ্টা করতে নেই মেহবুবা। আপনার মুখে বলা আমার জন্য মেহবুবা শব্দটা জঘন্য লাগে। তাও আমি বলবো, কারণ জঘন্য লাগার মধ্যেও থাকে ভালোবাসার গোপন অনুভূতি। ভালোবাসা? যেটা আপনি কালো জাদু দিয়ে নিজের করেন সেই ভালোবাসা? ওটাকে ভালোবাসা বলে না, ওটাকে বলে বশ করা। যে ভালোবাসা পেতে আমাকে কালো জাদু করতেই হয়নি, সেই ভালোবাসাকে কি বলে? আপনার নাটক বন্ধ করুন, এসব মন ভোলানো কথা শুনতে চাই না। শুধু ভাবুন, আমি থাকলে আপনার মুখোশ খুলে যাবে, তারপর আসবে আপনার পতন। জুলফিকার দাঁতে দাঁত চেপে বলে, তোকে কেউ বিশ্বাস করে না, কারণ সবাই জানে তুই পাগল। তোর ওপর কালো জাদু হয়েছে। তাই তো, পাগল বলেই তো এখনো আপনার সঙ্গে আছি। আর আপনিও খুব ভালো করেই জানেন আমি এ বাড়ি ছাড়ছি না। আপনার সর্বনাশটা এখানেই করব। ফালাক মুখ ঘুরিয়ে চলে যেতে নেয়। জুলফিকার কোনো কথা না বলে খাবার টেবিলের কাছে যায়। তার জন্য বাদাম ভেজানো আছে, সেগুলো খেয়ে 1 গ্লাস পানি পান করে। এটা সে প্রতিদিন সকালেই করে। পানি পান করার সময় এক পলক চাইল রান্নাঘরের দিকে, কেউই আসেনি এখনো। বিরক্ত লাগলো জুলফিকারের। ফালাক গর্ভবতী, এই মুহূর্তে তার যখন তখন খাবার প্রয়োজন হবে। এই অবস্থায় অনিয়ম করে চললে সন্তানের থেকেও মায়ের ক্ষতি বেশি হবে। সন্তান এমনিতেই পুষ্টিকর হবে, কারণ জুলফিকারের শরীরের যে বিষের ক্ষমতা ওটা সেই সন্তানের মাঝে আছে। ফালাক গ্যাস ধরালো। জুলফিকার আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে ঢুকে পড়ল রান্নাঘরে। ফালাক কিছু করতে নেবে জুলফিকার সরিয়ে দিল। ডিম নিয়ে নিজেই ভাজলো, তারপর নুডলস দিল।
এর মধ্যে ফালাক বিরক্ত করে চাহনি দিলেও মনে মনে ভাবছে গভীর চিন্তায় পড়ল কি করতে চায় জুলফিকার। রান্না শেষে বাড়িতে নুডলস দিলেও ফালাকের পাশে রেখে বলে, খেয়ে নে, আর রান্নাঘরে এসে রান্না করার দরকার নেই তোর। আপনি বলে দেবেন আমি কি করব? আমি বলবো না তো কে বলবে? স্বামীর কাজই তো এটা। স্বামী বাচ্চাটা আসার পর তালাক। হুস। করে উঠল জুলফিকার। ফালাকের ঠোঁটে আঙুল ছুঁয়ে বন্ধ করে দেয় কথা। ফালাক চোখ নামিয়ে দেখছে ঠোঁটের দিকে। জুলফিকার শাসিয়ে কিন্তু শান্ত কণ্ঠে বলে, ভুলেও জবান থেকে এমন শব্দ উচ্চারণ করবি না। রাগে ক্ষোভে আঙুল সরিয়ে দিল ফালাক আর বলে, অবশ্যই বলবো, শুধু বলবো না, তালাক দিয়েও দিব। জুলফিকারের হজম হলো না কথাটা। ফালাকের চুলের মুঠি ধরে নিজের কাছে এনে বলে, আমাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয়ার আগে নিজের জন্য কবর খুঁড়ে রাখিস। অন্তত তোর শেষ ইচ্ছায় তোর মাটি দেয়া হবে, কিন্তু তালাক হবে না। ধমকাচ্ছেন কেন? নিজের ক্ষমতার জোরে? শুধু ধমকে বসে থাকবার পাত্র আমি না, কাজে করে দেখাতেও জানি। বলেই খাবারের দিকে ইশারা করে বলে। খেয়ে নে এবার। ফালাক বাটির দিকে তাকিয়ে বলে, খাবো না আমি, বলা তো যায় না। ওই খাবারেও জাদু টোনার ফু দিয়ে রেখেছেন কিনা? শীতল হাসি দিয়ে জুলফিকার বলে, এতটা অবিশ্বাস আমার প্রতি? বিশ্বাসের কিছুই তো রাখেননি আপনি। যা করেছেন সবই আমার ক্ষতি। আমাকে নিঃস্ব করেছেন আপনি, আমার মাকে খুন করেছেন, আমার বাবাকে জেলে পাঠিয়েছেন, আমার অনাগত সন্তানকে মারতে চান। এত কিছুর পরেও আমি আপনাকে বিশ্বাস করতে পারি না। পারিস না, কিন্তু বিশ্বাস করবি। আমি তোর থেকে সবকিছু কেড়ে নিয়েও তোর যে উপকার করেছি এটা জানতে পেরে একদিন তুই আমাকে নিজেই বিশ্বাস করবি। বিদ্রুপের হাসি হাসল ফালাক। ঘৃণা ভরা চাহনি দিয়ে আত্মবিশ্বাস ধরে রেখে বলে, আপনার প্রতি বিশ্বাস আমার কোনো দিনই ফিরবে না। দেখাই যাক তাহলে। ফালাক চলে যেতে নেয়। জুলফিকার পেছন থেকে হাতটা ধরে নেয়। ফালাক জেদ দেখিয়ে বলে, ছাড়ুন আমার হাত। খাবার খেয়ে যা। গম্ভীর কণ্ঠ জুলফিকারের। ফালাক ঝাড়া দিয়ে ব্যর্থ হলো। হাত ছাড়ল না জুলফিকার। বলিষ্ঠ হাত কখনো ছাড়ানো সম্ভব না। ফালাক হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে বলে, আমার হাত ছাড়ুন, আমি ভুলেও আপনার তৈরি খাবার খাবো না। খেতে তো তোকে হবেই। না, আমি খাবো না। ফালাক জেদ দেখিয়ে চলেছে। জুলফিকার মৃদু হেসে ফালাককে হ্যাঁচকা টানে নিজের সামনে এনে ফালাকের থুতনি ধরে বলে, জেদ করে আমার কাছ থেকে পার পাবি না। আমার যত্ন দেখেছিস কিন্তু রাগ না, তাই মুখ ফুটিয়ে চলেছিস। এবার জবান থামা। ফালাক চুপ করে আছে, কথা বলার অবস্থা তার নেই। জুলফিকার খাবারের বাটি সামনে এনে ফালাককে খাইয়ে দেওয়ার আগে বলে, ইয়া হাবিবি, খেয়ে নে মেহবুবা। জুলফিকার জোর করে ফালাকের গালে খাবার ঢুকিয়ে দিল, যার কারণে কিছু খাবার মুখের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে গেল। মুখে বাচ্চাদের মতো খাবার মেখে আছে। ফালাক বাধ্য হয়ে চিবিয়ে নেয়। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। চুপচাপ খাওয়ার পর যখন জুলফিকার গাল ছেড়ে দিল, ফালাক গালে হাত দেয়। ব্যথা করছে চোয়াল তার। জুলফিকার যেই ফালাকের মুখের দিকে তাকালো, আচমকা হেসে দিল। ফালাক ক্ষিপ্ত হয়ে বলে, ভূতে ধরেছে? হাসার কি আছে? তোর গর্ভে বাচ্চা, কিন্তু তোকে দেখতেই তো লাগে বাচ্চা। ফালাক গালে হাত দেওয়ার কারণে বুঝতে পারল এখানে কিছু লেগে আছে। নুডলসের মশলা লেগে আছে। আঠা আঠা হয়ে গেছে জায়গাটা। মুখ ভেঙচি দিয়ে পানি নিয়ে মুখ ধুয়ে নিল। মুখ ধোয়া হয়ে গেলে জুলফিকারের দিকে না তাকিয়ে চলে যায় উপরে। সিঁড়ির মাঝপথে দেখা হয় জেহেরের সাথে। ফালাক জেহেরকে না দেখে উপরে চলে যায়, কিন্তু জেহেরের চাহনি তো ফালাকের দিকে। জুলফিকার দেখছে এই দৃশ্য। জেহের নিচে নামতেই জুলফিকারের রাগের সাথে জেহেরের কলার চেপে বলে, ভাবি হয় তোর, নজর সামনে রাখ, নাহলে আমি বাধ্য হব আমার ভাইকে নিজের হাতে খুন করতে। জেহের চশমা ঠিক করে মুস্কি হাসির সাথে তাকালো জুলফিকারের দিকে। নজর তুই দিয়েছিস আমার ভালোবাসা। তাই নাকি? তাহলে মধুজার ব্যাপারটা কি ছিল? ওটা তোর ষড়যন্ত্র ছিল, যেটা তোর ষড়যন্ত্রকে শেষ করে দেয়। আমি সত্যিই ফালাককে। জুলফিকার বাকি কথা বলতে না দিয়ে নিজের গলায় থাকা বড় রুমালটা নিয়ে জেহেরের মুখে পেঁচিয়ে ধরে। জেহেরকে নিয়ে ফাঁকা একটা ঘরে যায়। সেখানে গিয়ে জেহেরকে উল্টিয়ে ধরে হাত মুচকে দেয়, শাসিয়ে বলে, ভুল করেও আমার বউকে ভালোবাসার কথা বলবি না। আমি কিন্তু তোকে খুন করতে 1 সেকেন্ডও সময় ব্যয় করব না। বলে জেহেরের মুখটা খুলে দেয়। জেহের হালকা কেশে জুলফিকারের দিকে ফিরে শয়তানি হাসি দিয়ে বলে, তুই খুন করবি আমাকে? তাহলে এতদিন খুন করিসনি কেন? আসলে তুই পারবি না আমাকে খুন করতে। সেই ক্ষমতা তোর মাঝে নেই। তুই আমাকে খুন করলে তোর শরীরের বিষ শেষ করার উপায় তো থাকবে না। শ্বশুরমশাই এখন আমার কবজায়,
তাই আমার শরীরের বিষ নিঃশেষ করার উপায় হয়েই যাবে। তোর কি মনে হয় তুই জিজ্ঞাসা করবি আর উনি উপায় বলে দেবে? এতটা সহজ সব কিছু? একটা ভালো অফার দে, আমি তোর শরীরের বিষ নিঃশেষ করার টোটকা দিব, বিনিময়ে তুই আমাকে তোর বউকে দিয়ে দে। জুলফিকার ধৈর্যহারা হয়ে গলা চেপে ধরে জেহেরের। বেচারা জেহেরে ব্যথায় কুকিয়ে উঠল। জুলফিকার দাঁত বের করে হাসি দিয়ে বলে, তুই আমার জানটাই নিয়ে নে, কিন্তু তারপরও আমার বউকে পাবি না। কারণ কি জানিস? কারণ ও একমাত্র আমাকে ভালোবাসে। ভালোবাসতো, কিন্তু এখন বাসে না। এখনো ভালোবাসে, কিন্তু তিক্ত অনুভূতি জেগেছে ওর মনে। তুই তো ভালোবাসিস না ওকে, শুধু তো ব্যবহার করিস। তোর স্বার্থের জন্য ওকে কাজে লাগিয়েছিস। আমি ওকে কাজে লাগাতে চাই না। আমি ওকে কাজে লাগাবো কিনা এটা আমি দেখব। তুই তৃতীয় ব্যক্তি দূরে থাক। যুদ্ধ আমাদের মধ্যে ও একটা মেয়েকে নিয়ে হয়েছে। তুই ভুলে যাস না, আমি দূরে থাকতে পারবো না। আমার জান যতদিন আছে আমি ওকে হাসিল করার চেষ্টা করেই যাব। করতে থাক চেষ্টা। কত বড় চেষ্টা করতে পারিস আমিও দেখি। তোর সব চেষ্টা পানিতে ভেসে যাবে, কারণ তুই ভালোবাসা অর্জন করতে ব্যর্থ। যুদ্ধে জয় হলে আগে ভালোবাসা আদায় করতে হয়, যেটা আমি জুলফিকার পাগল সেজেও পেরেছি, আর তুই জহের সুস্থ মস্তিষ্ক রেখেও ব্যর্থ। সুযোগ এবার আমার, জুলফিকার। তুই পারবি না আমাকে আটকাতে। তোকে তো ফালাক বিশ্বাসই করে না। বিশ্বাস অবিশ্বাসের খেলায় মেতে উঠেছে আমার বউ, কিন্তু আমাকে ভালোবাসা থেকে দূরে ঠেলে রাখতে পারিনি। আমি আত্মবিশ্বাসের সাথে বলবো, আমাকে যদি ও খুনও করে তবুও ভালোবেসেই ঘৃণার সাথে মিশে খুন করেছে। ওর হাতে যদি আমার বিরুদ্ধে তলোয়ার আসে তবুও ওর চোখে থাকবে আমার জন্য ভালোবাসার এক রাস আকাঙ্ক্ষা। এত আত্মবিশ্বাস? এতটাই আত্মবিশ্বাস। আমি আমার বউকে তার থেকেও ভালো করে চিনতে পারি, তাই তো তাকে হারানোর ভয় আমার নেই। হারিয়ে তো ফেলেছিস, তোর এখন দুই ঘরে আছিস। সম্পর্ক তো আছে স্বামী স্ত্রীর, বাকিটা তোকে দেখতে হবে না। ফালাকের হাতেই হবে তোর বরবাদ। তুই নিঃস্ব হয়ে যাবি আত্মবিশ্বাসের সাথে। তোকেও ধ্বংস করতে চায়। তোর কালো জাদু নিজের হাতে ধ্বংস করে দেবে। ওর অনাগত সন্তানকেও বাঁচানোর জন্য তোকেও শেষ করে দিতে পারে। জুলফিকার ম্লান হেসে বলে, ধ্বংস হয়ে যাওয়া ব্যক্তিকে কি আর ধ্বংস করা যায় ভাই? আমাকে তো তুই ধ্বংস করে দিয়েছিস। আমি নিজেকে বারংবার গড়ে তুলেছি, এবার না হয় বইয়ের হাতে ধ্বংস হব। তুই মজা নে, কিন্তু আমার বইয়ের দিকে নজর দিবি না। ফলস্বরূপ আমি কিছু করার আগে সেই তোকে শেষ করে দেবে। ভয়ানক নারী সে, সব সহ্য করলেও নষ্ট চাহনি সহ্য করতে পারে না। পরপুরুষের কুদৃষ্টি উপড়ে দিতে জানে। বলে জেহেরকে ছেড়ে চলে যায় জুলফিকার। বাইরে এসে দেখে জুনায়েদ সওদাগর ও লিটন সওদাগর খবরের কাগজে ব্যস্ত। হয়তো 3-4 মিনিট হলো এসেছে। রুবাইদা ও চৈতালি রান্নাঘরে ব্যস্ত, রুটি বানাচ্ছে ওরা দু যা মিলে। জুলফিকার সুযোগ বুঝে রুবাইদার কাছে এসে বলে, শুভ সকাল আম্মিজান। রুবাইদা মৃদু হেসে রুটি বেলে আর প্রশ্ন করে, কিছু বলবি আব্বিজান? জুলফিকার একটু মাথা নত করে ভদ্রতার সাথে বলে, আজকে ভোরবেলায় আপনার বৌমা রান্নাঘরে ঢুকেছিল। আপনি তো বুঝতেই পারছেন তার পরিস্থিতি। এখন সে আমাকে সহ্য করতে পারে না, তাই এই দিকগুলো একটু আপনারা দেখলে ভালো হয়। রুবাইদা হাত থামিয়ে বলে, ফালাক রান্নাঘরে এসেছিল? এই অবস্থায় ওকে কে রান্না করতে বলেছে? আমাকে ডাকলে পারতো। জুলফিকার মৃদু হেসে জানায়, আপনি তো তাকে চেনেনি। সে কখনো কাউকে বিরক্ত করেছে আজ অব্দি? রুবাইদা ছেলের লাজুক লতা দেখে মৃদু হাসল। পাশে থাকা চৈতালি রুটি ভাজার এক ফাঁকে রুবাইদাকে আলতো ধাক্কা দিয়ে বুঝিয়ে দিল ছেলে পুরাই বউ পাগল। রুবাইদা গোপনে হেসে বলে, আমি এবার থেকে কঠিনভাবে ওর খেয়াল রাখবো। আমাদের সাথেও স্বাভাবিক আছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তুই চিন্তা করিস না। একটু বস, আমি খাবার আনছি তোদের জন্য। জুলফিকার মাথা নত রেখে চলে যায়। চৈতালি হেসে দিয়ে বলে, তোমার ছেলে তো খুব বউ পাগলা হয়েছে দেখছি। বউকে রান্না করতেও দেবে না, এত যত্ন। আমার বৌমাও ভালো, তাই তো ছেলের মন ওর দিকে চলে গেল। শুধু একটা বদনজর সব শেষ করে দিচ্ছে। আমি লিটনকে বলেছি ইমাম সাহেবকে কিছু বলতে, কিন্তু লিটন জানালো আজকাল নাকি ভালো হুজুর পাওয়া মুখের কথা না। এই কালো জাদু খুব খারাপ কাজ। এটা আজকাল যেখানে সেখানে হয়। এটা থেকে বাঁচতে হলে ঈমান আমল মজবুত রাখতে হবে। করছি তো আল্লাহর কাছে দোয়া, সারা রাত চোখের পাতা এক করিনি। ঘরে বসে আল্লাহর কাছে চেয়ে কান্নাকাটি করি, দেখি কতটা কাজে লাগে। লাগবে লাগবে,
মা যদি সন্তানের ভালোর জন্য দোয়া করে আল্লাহ কবুল করে নেন। তুমি আল্লাহকে ডাকো, তোমার ছেলে এমনিতেই বউকে সামনে নেওয়ার চেষ্টায় আছে, বেশি অপেক্ষা করতে হবে না আশা করি। বিকেলটা ছিল অসম্ভব শান্ত। সূর্য তখন ঢলে পড়েছে পশ্চিম আকাশে, তার কমলা আভায় গোটা জঙ্গল যেন রাঙিয়ে উঠেছে। বাতাসে ছড়িয়ে আছে কাঁচা পাতার সুবাস, পাখিরা ফিরতি ডাকে মুখর, আর গাছের ছায়ারা ধীরে ধীরে গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। ফালাক হেঁটে চলেছে নির্জন বুড়ির জঙ্গলে সরু পথ বেয়ে। তার চোখে স্পষ্ট একটা টান, একটা অজানা আকর্ষণ। সামনে সেই পুরনো গুপ্ত গুহা, দিনের আলো সেখানে ঢুকতে পারে না, তবুও যেন একটা টান আছে ভেতরের দিকে। একটু এগোতেই হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর ছুটে এলো। ওদিকে যেও না, ভিতর প্রবেশ করতে পারবে না তুমি। ফালাক চমকে পেছনে ফিরে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি যাকে দেখলে বিরক্ত লাগে কিন্তু উপেক্ষাও করতে পারে না পরিবারের জন্য। চোখ মুখ কুঁচকে বিরক্তির সাথে প্রশ্ন করে, আপনি এখানে কেন? আমার পিছু নিচ্ছেন কি? জেহের মনোমুগ্ধকর চাহনি দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে। চোখে রহস্যের ছায়া, মুখে এক প্রকার স্নিগ্ধতা মাখানো হাসি ফুটিয়ে বলে, তোমার ভালোর জন্য। ফালাক বিস্ময় প্রকাশ করে বলে, কি? এই গুহায় যেও না, ভিতরে জুলফিকারের মায়াজল দিয়ে ঘেরাও আছে, একবার ঠুকলে বাঁচার উপায় নেই। ফালাকের চোখ কুঁচকে গেল। সে গুহার দিকে তাকায়, তারপর আবার জেহেরের চোখে চোখ রাখে। কিছু মনে করতেই বলে, তাহলে জোহরা ঢুকলো কিভাবে? জেহের বিড়বিড় করে বলে, লোভী ব্যক্তিরা ভুল করে, সে ভুলের শাস্তিও ভোগ করে। জোহরাও ঠিক তাই, লোভে পড়ে এখানে এসছে, হিত জ্ঞান শূন্য হয়েছে তার, তাই তো পুরোটা তথ্য না জেনে গুপ্তধন পেতে ছুটে এলো। ফালাক শুনতে পেয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, জোহরা লোভে পড়ে না, বরং আমাকে বাঁচাতে এসছে, আমার সন্তানের সুরক্ষা করতে। এখন নিজে ফেসেছে, আমার ওকে উদ্ধার করতে হবে। জেহের মনে মনে বলে, বোকা নারী, যে যেভাবে পারে বোকা বানিয়ে যায় নিজ স্বার্থের কাজে লাগাতে। বড় স্বার্থপর তো ওই জুলফিকার। জেহের স্বাভাবিক কণ্ঠে বলে, তাহলে তাই ধরে নেই, কিন্তু এসছে বোকামি করে। আমি ওই সওদাগর বংশের ছেলে হয়ে জুলফিকার সওদাগরের গোপন তথ্য জানতে পারলাম না। ওই মেয়ে তো দুদিনের, ও অনেক কিছু জানে আমার বাবাকে নিয়েও। কিন্তু রক্ষা করার ধরন জানে না, আর এটা জুলফিকারের বড় সুযোগ। ফালাক মাটির দিকে চোখ রাখলো। মাথায় হিজাব বাঁধা আছে, শুধু চোখটা বের করা, চোখে কাজল দেয়া, সেদিকে চেয়ে আছে জেহের। ভালো লাগছে এই চোখ জোড়ার দিকে চোখ স্থির রাখতে। আচমকা ফালাক চোখ উঁচিয়ে বলে, আপনি আমাকে বোকা মনে করেন, তাই না? জেহের বিস্ময় চাহনি দিলে ফালাক শাসিয়ে বলে, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি কখনো শুভাকাঙ্ক্ষী হয়ে আসে না। তার মস্তিষ্ক জুড়ে থাকে সম্পর্কের ফাটল ধরিয়ে দেয়া। আমাদের সম্পর্কের ফাটল আপনি ধরাতে চান, যেটা নিকৃষ্ট একটা দিক ইঙ্গিত করে। সেই দিক আমি পরিপূর্ণ হতে দিব না। জেহের সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখছে ফালাককে। এই সেই মেয়ে যার মুখে ছিল ভীত ভাব, যাকে দেখিয়ে প্রেমে পড়ে জেহের, যার রূপে নিজেকে মোহিত করে, পরিবর্তন করে সকল সিদ্ধান্ত। যেখানে ফালাককে ব্যবহার করতে চেয়েছিল অন্ধকার জগতে নিজেকে জুলফিকারের থেকেও দ্বিগুণ শক্তিশালী করতে, আজ সেখানে এই যুবতীর রূপের কাছে হার মেনে পিছিয়ে গেল জুলফিকারের থেকে। জেহের তো এগিয়ে যাচ্ছিল, কিন্তু ফালাক এই যুবতীর রূপ গুণ জেহেরের মন মস্তিষ্ক সব বিগিয়ে দেয়। জেহের উন্মাদ হয়ে আছে ফালাক ছাড়া। আজ তার মুখে রাগ ফুটে উঠেছে। বোকা বোকা চাহনি থেকে হিংস্র প্রতিশোধের টানাপোড়ায় গড়ে উঠেছে বুদ্ধিমতী। জেহের তবুও মুগ্ধ। সে এই প্রকৃতির সুবাসে নিজেকে ফালাকের রক্তিম চাহনি নিয়েও মুগ্ধকর অনুভব করছে। বেশিক্ষণ অনুভূতি জাগিয়ে রাখতে পারল না। ফালাক বলে ওঠে, আমার স্বামী জুলফিকার সওদাগর মানুষটা ভালো হলে তার জন্য আমিই আনন্দিত হব, আর মানুষটা খারাপ হলে তার বিচার আমিই করব। এখানে তৃতীয় ব্যক্তি কোনো সুযোগ আমি দিব না, কারণ তার নজরটা আমার জানা আছে। এক হাতে তালি বাজে না। আপনার ব্যাপারটাও আমার অল্প হলেও জানা। যদি জানতে পারি এই ভয়ানক খেলায় কোনো এক অংশে আপনার নাম, তো এতদিন ছেড়ে দিলেও আমার ধ্বংসের তালিকায় আপনার নাম ওই দিন যুক্ত করব, যেমন জুলফিকার সওদাগরের নাম যুক্ত আছে। ফালাক একবার জঙ্গলের গভীর দিকে নজর দিয়ে আবার মহলের দিকে পা বাড়াতে নেয়। অমনি জেহের জানায়, আমি তোমাকে নিয়ে সুরক্ষিত কোথাও যেতে চাই। তোমার সন্তানকে জুলফিকার শেষ করে দেবে, এই সন্তানের সুরক্ষা প্রয়োজন। ফালাক পেছনে ঘুরে বলে, আপনাকে বলেছি না আমাদের নিয়ে ভাববেন না। আপনার এই ভাবনার আকতিটা বিশ্রী লাগে। আপনি নিজেও হয়তো জানেন না আপনি কার সাথে কিভাবে কথা বলছেন। আমি আপনার বয়সে ছোট, কিন্তু সম্পর্কে বড় ভাবি হই।
আর ভাবি হলো মায়ের সমতুল্য, মাথায় রাখবেন। ফালাক চলে গেল। জেহের যেন নড়তে পারছে না, মাটির সাথে পা আটকে আছে। জুলফিকার তাহলে সঠিক চিনেছে, এই মেয়ের মনে কোনো ভেজাল নেই, সে সম্পূর্ণ পবিত্র এক নারী। ছলে বলে কৌশলে তার আকৃষ্ট হওয়া সহজ নয়। জেহেরের চোখ বেয়ে পানি। না, সে জুলফিকারের কাছে হেরে যাওয়ার জন্য কান্না করছে না, এইমাত্র ফালাকের কিছু কথা মন মানতে নারাজ বলেই তার সহ্য হলো না।